নমস্কার অংশুমান, আবার ফিরে এলাম। আপনারা দেখছেন যুগান্তর আমার পেজ এবং চাঞ্চল্যকর তথ্য নিয়ে আসছি। আপনারা জানেন যে আর.জি. কর মেডিকেল কলেজে কি হয়েছে সে সমস্ত খবরগুলোকে আবার নিয়ে এসে শুধু খবর নয়, চুলচেরা বিশ্লেষণ। খবর তো আপনারা নিউজ মিডিয়াতে ইউটিউবেতে দেখতে পাচ্ছেন, কিন্তু আমি কিছু নতুন তথ্য দেবো যে একটা চুলচেরা বিশ্লেষণ, যে তথ্যগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বর্তমান শাসক। তার আগে সবাইকে বলবো আমার পেজকে ফলো করুন এবং যারা ইউটিউবে দেখছেন আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব করুন। যুগান্তর, আপনাদের প্রতিবাদের ভাষা। আপনারা জানেন যে গত দুদিন ধরে কি হয়েছে, সেই সমস্ত ইনসিডেন্ট জানেন, সেটা নতুন করে আমি ব্যক্ত করব না। কিন্তু যে পয়েন্টগুলো নিয়ে আমি আলোচনা করব, যেগুলোকে চিন্তা করাচ্ছে আমাদের নিরাপত্তা, আমাদের সেফটির দিক দিয়ে। প্রথম বিষয়টা দেখুন, একজন মহিলা ডাক্তার, আমাদের বোন বলতে পারেন, তার ওপর অত্যাচার করা হলো। সবচেয়ে বড় বিষয়, আমি ফ্যাক্টগুলোকে সাজিয়ে দেখুন, যখন কলকাতার পুলিশ কমিশনার সেখানে গেলেন এবং আর.জি. কর মেডিকেল কলেজের সুপার এবং প্রিন্সিপাল যখন ওখানে গেলেন, উপস্থিত হলেন, সকালবেলার মিডিয়ার তথ্যটা কি? মিডিয়ার তথ্য বলা হয়েছিল আত্মহত্যা। এই খবর আপনারা এখনও পাচ্ছেন বিভিন্ন নিউজ মিডিয়াতে, এবং বলা হয়েছিল তার প্রথম যে ইনভেস্টিগেশনটা হয়, কোনো ব্যক্তি যদি মারা যান যেটাকে সন্দেহজনক লাগে, সেই ইনভেস্টিগেশনের উপর থেকে যে ইনভেস্টিগেশনটা করা হয়, সেখানে একটা প্রাথমিক রিপোর্ট তৈরি করা হয়। সেই রিপোর্টেতে সকালবেলা থেকে প্রায় দুপুর অবধি যেটা জানা গিয়েছিল যে মেয়েটির বা আমার বোনটির গায়ে কোনো রকম আঘাতের চিহ্ন নেই, এবং বলা হচ্ছিল যে তিনি আত্মহত্যা করেছিলেন বা সুসাইড করেছেন, এই ধরনের একটা তথ্য দেওয়া হয়। যতদিন সময় বাড়ে শুরু হয়ে যায় আন্দোলনের চাপে তারপরের যে ঘটনাটা দেখা যায়, শোনা যাচ্ছিল মিডিয়াতে, আমি প্রত্যেক কটা মিডিয়া, ইউটিউব, ফেসবুক সমস্ত তথ্যগুলোকে সিরিয়ালি সাজিয়ে যে কারণে ভিডিওটা তৈরি করতে সময় লেগে গেল, সেখান থেকে কি রিপোর্ট এলো? সেখান থেকে যে রিপোর্টটা এলো তাকে বলা হলো যে কলার বোন ভাঙা দেখা গেছে। এরপর যখন ওটাকে পোস্টমর্টম করা হলো, তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী, সরাসরি কিছু বিবৃতি দিলেন এবং সেখানেতে তিনি কার্যত নির্দেশ দিয়ে দিলেন যে ফাঁসি দেওয়া হোক। তিনি ঘুরিয়ে এই কথাটাই বলে দিলেন, খুব তাড়াতাড়ি জিনিসটাকে বলে দিলেন। এরপর কি তথ্য আমাদের কাছে উঠে এলো? পুলিশ কমিশনার যখন সমস্ত জায়গা থেকে দেখা গেল যে ছেলেটি সিভিক ভলেন্টিয়ারের কাজ করতেন, পুলিশ কমিশনারকে বারবার করে যখন প্রশ্ন করছেন সাংবাদিকরা, তিনি খুব সুকৌশলে সেটাকে এড়িয়ে যাচ্ছেন। বক্তব্য হচ্ছে একটা ইনসিডেন্ট ঘটেছে, সেই ইনসিডেন্টের ফ্যাক্ট ফাইন্ডিংটাকে কেন সাপ্রেস করছিল পুলিশ কমিশনার, ওখানকার সুপার এবং মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী খুব সন্তর্পণে যে জিনিসটা বলার চেষ্টা করছিল, ছেলেটিই অপরাধী এবং তাকে ফাঁসি দেওয়া হোক। বক্তব্যটা আমার এই জায়গায় যে পূর্ণাঙ্গ তদন্ত কেন করা হলো না, যে এই সাথে কি র্যাকেট আছে, কেন তাকে বলা হচ্ছে না যে এই সিভিক পুলিশের চাকরি, আমরা জানি সিভিক পুলিশের বেশিরভাগ চাকরিটাই শাসক দলের অঙ্গুলি হিলনে হয়। সেই অঙ্গুলি হিলনে, কার অঙ্গুলি হিলনে? এই সঞ্জয় রায় বলে যে ছেলেটি, যার বাড়ি, যার জন্ম হচ্ছে ভবানীপুরের তিনি ভবানীপুরের ভাড়াটে, সেই সম্পূর্ণ তথ্য নিয়ে পরবর্তীকাল ভিডিওতে আসবে এবং নিউজ মিডিয়ার কাছেও হয়তো সেই খবর থাকবে, তারা বলবেন। সেইখানে যার জন্ম, তিনি আর.জি. করে সিভিক পুলিশ হিসেবে তিনি কর্মরত, সেখানে তিনি কি করছিলেন? সমস্ত খবরটা কিন্তু ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে এবং জুনিয়র ডাক্তারদের সত্যিকারে আমরা তাদের কোনো রকম সেফটি কিন্তু দিতে পারছি না। আজকে সবচেয়ে বড় বিষয় যেটা হলো, জুনিয়র ডাক্তারদের কাউকে 36 ঘন্টা 48 ঘন্টা টানা ডিউটি করা হচ্ছে, অর্থাৎ
কতগুলো পয়েন্ট লক্ষ্য করুন যে 36 ঘন্টা একটা মানুষ কখনো ডিউটি করতে পারে না। সে হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা করে রেস্ট নিচ্ছে, আবার সে ডিউটিতে যাচ্ছে। সেখানে তার কোয়ালিটি অফ সার্ভিসটা নষ্ট হয়ে যায়, তার ট্রিটমেন্ট ক্ষমতাটা, তার ডায়াগনোসিস করার ক্ষমতাটা সে নষ্ট হয়ে যায়। এইভাবে যদি পাশবিক একটা পরিশ্রম তাদের দিতে হয়, কিন্তু তারা মুখ বুজে তারা দিচ্ছে কেন, অনেকে এমডি করছেন ওখানে। আমাদের পশ্চিমবঙ্গে ডাক্তার শর্টেজ, এবং প্রাইভেট কলেজগুলোতে শুধু কোটি কোটি টাকা নিয়ে নামকে বাস্তে ডাক্তারি করানো হচ্ছে। এবং মুখ্যমন্ত্রী তিনি বিবৃতি দিতে গিয়ে তিনি বলছেন যে আমার পরিবারের 3 জন ডাক্তার, 3 জন ডাক্তারই ওই কোটি কোটি টাকার কলেজ থেকে পড়েছেন, তারা কেউ গভর্নমেন্ট কলেজেতে কিন্তু চান্স পাননি। সেই বিষয়টা আমাদের বিষয় না, বিষয়টা আমাদের যেটা বক্তব্য হচ্ছে সাপ্রেশন অফ দ্য ফ্যাক্ট, সাপ্রেশন অফ দ্য ফ্যাক্ট। এবং টিল নাও গভর্নমেন্ট সেই সাপ্রেশন করে যাচ্ছে, ওর মাথার ওপর কার কার হাত আছে। কেন বলছি এই কথা? রাতের দিকে আমার কাছে আর একটা তথ্য আসে, ময়নাতদন্তর রিপোর্ট এখনও গভর্নমেন্ট প্রিভেল করেনি সম্পূর্ণভাবে। আমি যখন এই ভিডিওটা করছি একটা প্রাথমিক রিপোর্ট এসেছে। কালকে রাতের যখন সূত্র মারফত যে খবরগুলো পাই, তাতে বলা হচ্ছে যে মহিলার পেলভিস বোন ভাঙা হয়েছে। পেলভিস বোন হচ্ছে আমাদের যে স্কেলিটন, যেখান থেকে সেন্ট্রাল স্কেলিটন, যেখান থেকে আমাদের পা দুটো বেরিয়ে যাচ্ছে, দ্যাট ইজ দ্য পেলভিস বোন, যেটা হচ্ছে খুব শক্ত, যেটাকে সকেট আর কি, পুরো শরীরের ব্যালেন্স যেখানে রাখা হয়। এবং সেটাকে ভাঙতে গেলে, পেলভিস বোনকে ভাঙতে গেলে 2 রকম উপায় ভাঙা যায়। একটা হচ্ছে বিশাল বড় একটা হাম্বার নিয়ে যদি কোনো মানুষের কোমরে মারা হয় তবে সেই পেলভিস বোন ভাঙবে, আর না হলে আপনার ওপরে যদি কেউ শুয়ে পড়ে, মানে হাতির মতো চেহারা যদি কেউ শুয়ে পড়ে, তবে কিন্তু পেলভিস বোন ভাঙবে। এছাড়া পেলভিস বোন ভাঙতে পারে না। শুধু এই সঞ্জয় রয়কে অ্যারেস্ট করে কেন ধামাচাপা দেওয়া হচ্ছে, যেখানে পেলভিস বোন ভেঙেছে, এখানে স্পষ্ট বোঝানো যাচ্ছে যে এখানে 3 থেকে 4 জন একটা র্যাকেট কাজ করেছে। সেই র্যাকেটের মধ্যে কারা কারা আছে তাদেরকে সাপ্রেস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং সেটা পুলিশই করছে। পেলভিস বোন ভাঙা ছাড়াও যেভাবে আমার বোনকে অত্যাচারিত হতে হয়েছিল, সেই অত্যাচারীর নিদর্শন যেটা পুলিশ প্রথমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, সেই নিদর্শন যখন প্রকাশ্যে আসে তাতে দেখা যাচ্ছে তার চোখ থেকে ব্লাড বেরিয়েছে, কান থেকে ব্লাড বেরিয়েছে, এবং তার উপর যে পাশবিক অত্যাচার হয়েছিল, সেই পাশবিক অত্যাচারের জন্য তিনি চিৎকার করতে চাইছিলেন কিন্তু চিৎকার করতে পারেননি, এবং চিৎকার করতে পারেননি তার মুখ এবং গলাকে চাপ দিয়ে ধরে রাখা হয়েছে, এবং সেই ধরতে গিয়ে এত পরিমাণ পাশবিক চাপ দেওয়া হয়েছে যার পরিমাণ তার ডান দিকের কলার বোন কিন্তু ভেঙে গেছে। শুধু তাই নয়, আমার বোন তাকে যেভাবে পাশবিক অত্যাচার করা হয়েছে, যেভাবে ভিডিওতে বলতে আমার লজ্জা লাগছে, যেভাবে তাকে অনাবৃত করা হয়েছে, সেই অনাবৃত কোনো একটি মানুষের পক্ষেই সম্ভব নয় এতগুলো কাজ করা। সেখানে আরও কিছু মানুষ ছিলেন যারা এই সঞ্জয় রায় যে র্যাকেট, সেই র্যাকেটের সাথে কাজ করে গেছে। টিভি মিডিয়াতে একটা আশঙ্কা এগুলো কিন্তু প্রকাশ করছে বারবার, কিন্তু এটা আমি এস্টাবলিশড করতে চাইছি যে ওর সাথে র্যাকেট আছে এবং পুলিশ তাদেরকে ধামাচাপা দিয়েছে। আমি দুটো জিনিস এস্টাবলিশড করতে চাইছি। একটা হচ্ছে এই ছেলেটির সাথে রাজনৈতিক যোগ, আর দ্বিতীয় হচ্ছে একটা বিশাল বড় সিন্ডিকেট র্যাকেট চলছে প্রত্যেকটা হসপিটালে, তারই শিকার হলেন আর.জি. কর। ঘটনাটা কি হচ্ছে, এখানে পুলিশ আউটপোস্টের যারা ডিউটি আছেন তারা এখানে স্বাস্থ্য থেকে, মানে জন্ম থেকে মৃত্যু একটা কাটমানির ঠিকানা তৈরি হয়ে গেছে। এরা যেটা কি করে, কোনো পেশেন্ট যদি আসেন, ওরা প্রথমে সার্ভে করে যে দেখা যায় যে কোন পেশেন্টটার কাছে পয়সা কড়ি মোটামুটি আছে, যার কাছ থেকে চাইলে আমরা পয়সা পাবো, আর যে পেশেন্টগুলো পয়সা দিতে পারবে না তাদের বলা হয় যে পরিষেবা নেই, বেড নেই, এক্সেট্রা এক্সেট্রা, তাদের ফিরিয়ে দেওয়া হয়। এরা এই সার্ভেটা করে এবং এই সার্ভের কাজে নিযুক্ত করা হয় এই সঞ্জয় রায়ের মতো
লোকদের, যাদের একটা র্যাকেট আছে, যাদের সিভিক পুলিশ নাম করে দিয়ে সিভিল ড্রেসেতে সমস্ত হসপিটালটাকে চষে বেড়ায় মদ্যপ অবস্থায়। এবং সঞ্জয় রায়ের সমস্ত ব্যক্তিগত যে সমস্ত তথ্য আমি সংগ্রহ করেছি, সেই সংগ্রহতে যে প্রমাণ উঠে আসছে, যে তথ্যগুলো উঠে আসছে, এই সঞ্জয় রায় সে ভবানীপুরের যে বাড়িতে থাকতেন, সেই বাড়িতে যখন তিনি যেতেন মদ্যপ অবস্থায় যেতেন, এবং সেখানে তার মাকে পর্যন্ত তিনি নানা ধরনের গালিগালাজ করতেন। এটা তার মা এই তথ্য লুকিয়ে গেলেও আশেপাশের যে সমস্ত মানুষেরা আছেন সেইখান থেকে এই তথ্য কিন্তু একদম আমার কাছে বলতে পারেন ভিডিও রেকর্ডিং তথ্য, সেইগুলো কিন্তু সংগ্রহ করেছি আমি। এবং সেখানেতে যারা বলছেন, সেখানে বলা হচ্ছে যে এই সঞ্জয় পুরো ওখানেই জন্ম হয়েছে তার, এবং শাসক দলের খুবই ঘনিষ্ঠ কোনো এক ব্যক্তি তার উপর মাথায় হাত আছে, এবং তার সুবাদেই তিনি সিভিক পুলিশের চাকরি পেয়েছেন। এবং এই চাকরিটা দেওয়ার শর্ত হচ্ছে যে একটা সিন্ডিকেটের তিনি লিড করবেন, এবং সেই সিন্ডিকেটটা লিড করছেন আরজি করেতে গিয়ে। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে যখনই হসপিটালে কোনো পেশেন্ট যায়, তাদের কাছ থেকে বিভিন্নভাবে টাকা তোলা হয়, এবং তার মাথার ওপর এমন এক বড় হস্তির হাত আছে, তাকে কেউ ঘাঁটাতো না। এবং সেই কারণে আরজি কর ওখানকার যারা কর্মরত বা ওখানকার যারা ছাত্রছাত্রী আছেন, তারা অনেকেই ভয়তে মুখ খুলতে পারছেন না। ওখানে সরাসরি যেটা বলার চেষ্টা করছি, যে শাসক দল এবং এখানকার যিনি শাসক পার্টি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এমন কোনো কেষ্টবিষ্টুর হাত আছে, যেটা প্রমাণিত হচ্ছে, যার ফলে তিনি রাত 4টের সময় মানে আরজি করটাকে পৈতৃক সম্পত্তি মনে করেছেন, এবং মদ্যপ অবস্থাতে তিনি আরজি করের কোন মহিলাকে তিনি ধর্ষিত করবেন সেইটাকে চিহ্নিত করেন, এবং তার গ্যাংয়েরা গিয়ে সেই কাজটাই করেন। এটা কিন্তু নতুন তথ্য নয়, যেটা আজকে যে আরজি কর থেকে উঠে আসছে, এই ঘটনাটি উনি বরাবর করে থাকেন, অর্থাৎ মহিলাদের শ্লীলতাহানি নেওয়ার চেষ্টা করেন। অনেকেই সেক্ষেত্রে মুখ বুজে থাকেন, কিন্তু আজকের যে ঘটনাটা হলো যে আমার বোনকে আমরা হারালাম, এবং এই ধরনের চাঞ্চল্যকর ঘটনা যখন বেরিয়ে আসে, তখনই মিডিয়া হয় মানুষের কাছে আসে। কিন্তু বক্তব্যটা সেটা নয়। আমার বক্তব্যটা আর একটা জিনিস হচ্ছে যে নিরাপত্তা এবং সুরক্ষা যারা দেবেন, সেই পুলিশের ডিউটিটা কী? আজকে আপনারা দেখতে পাচ্ছেন জামাত বাংলাদেশিরা কীভাবে আমাদের একদম ঘাড়ের কাছে এসে গেছে। ওখানকার যিনি অন্তর্বর্তী যিনি প্রধানমন্ত্রী হয়েছেন ইউনুস সাহেব, তিনি সিটে বসার আগেই বলে দিয়েছেন 7 সিস্টারের কথা, অর্থাৎ তিনি জানেন যে জামাতিরা আজ পশ্চিমবঙ্গে অলরেডি তারা শুরু করে দিয়েছেন, শুধু একটা বাটমের অপেক্ষায়। সেই জায়গায় দাঁড়িয়ে এই সুরক্ষাটা কোন জায়গায় আছে, যদি আমি মনে করি কোনো রকম বিস্ফোরক বা অন্য কোনো কিছু নাশকতামূলক কাজ করব, তাহলে এই পুলিশকে ট্র্যাক করতে, যারা অর্থের বিনিময়ে বিক্রি হয়ে যায়, এই পুলিশকে ট্র্যাক করতে 2 মিনিটও লাগবে না, এবং যে কোনো ধরনের মারাত্মক নাশকতামূলক কাজ করে দেওয়া সম্ভব। আজকের যুগান্তর এই প্রতিবেদনেতে আমি আপনাদের কাছে প্রশ্নগুলো রাখছি যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আমি পরবর্তী ভিডিওগুলোতে ডেমোগ্রাফিক যে চেঞ্জগুলো হয়েছে 2000 বছরের ভারতবর্ষের যে ইতিহাস, সেই ইতিহাসকে নিয়ে আমি আসবো, যেটা আমার বলতে পারেন একটা গবেষণা, যে আমরা 200 বছর 300 বছর এক একটা রাজ করার পর তার ডেমোগ্রাফিক চেঞ্জ আমাদের হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে এটাই, এই ধরনের ইনসিডেন্টগুলো কিন্তু একটা বড় ইঙ্গিত দিচ্ছে যে আমরা কিন্তু আবার ডেমোগ্রাফিক চেঞ্জ হতে যাচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। এটা কিন্তু প্রশ্ন রইল আপনাদের কাছে। আপনারা জানাবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। তার বড় কারণ হচ্ছে এই যুগান্তর, যে আমাদের ইউনাইটেড হতে হবে। আমাদের এই ধরনের যে নক্করজনক যে ঘটনাগুলো ঘটছে, সেখানে আমাদের মুখ খুলতে হবে, আমাদের বলতে হবে সাদা সাদা, কালো কালো। নমস্কার।